আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল দিল্লিতে 10 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছেন। এরা অবৈধভাবে এই দেশে বসবাস করছিলেন, তার জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার আপনার হেডিংটা একবার দেখে নিতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া যেটা লিখছে, অবৈধভাবে বসবাসকারী থাকার জন্য 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ভিসা পাসপোর্ট নিয়ে দেশে থাকার অভিযোগে 10 জন বাংলাদেশি আটক। ব্যাপারটা কি হয়েছে, লিখে যেটা বুলগেরিয়া চিকিৎসা পেতে যাওয়ার চেষ্টা করে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে থাকার অভিযোগে দিল্লির বাইরে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে শুক্রবার পুলিশ জানিয়েছেন। শহরে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার অভিযানের অংশ হিসেবে বিভাগের বিদেশি সেল এই অভিযান পরিচালনা করেছে। পুলিশ জানিয়েছে যে দলটি বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থানকারী ব্যক্তিদের খুঁজে বার করার জন্য যাচাইকরণ অনুশীলন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। 6 মার্চ পুলিশ খবর পায় সন্দেহভাজনরা ডিডিএ পার্কের কাছে পীরানগর চকের কাছে উপস্থিত থাকবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় নজর রাখে। সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে আটক করা হয়। এই যারা আটক হয়েছে তাদের নাম হচ্ছে ফারুক 39, মোহাম্মদ সাজিব, তার বয়স মোহাম্মদ সাজিব ফকির, তার বয়স হচ্ছে 29, সোহাগ মিয়া 26, শাহাবুদ্দিনের বয়স 36, মোহাম্মদ সিরাজুল ইসলাম 37, গোলাম রব্বানি 29, সজীব মিয়া 26, মোহাম্মদ জাহিরুল চৌধুরী 33, মোহাম্মদ আলমগীর হোসেন 30 এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস 38। এই হচ্ছে আর ওটা এর উপরে পড়ে, তো আপনার দেখতে হয়তো অসুবিধা হতে পারে। তো এই খবরটা এখনো পর্যন্ত পাওয়া গেছে। এদেরকে এখন জেল হাজত হবে নাকি সোজা এই দেশ থেকে বিতরণ হবে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এটুকু জানতে পেরেছি, এইটে পুরো খোঁজ খবর, এই যে 1268 জনের যে তালিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান তিনি এসে রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে যে দেখা টাকা করে কথাবার্তা বলে যান, তারপরে সেই তালিকা তুলে দেওয়া হয় ওই রিজিওনাল ফরেনার্স অ্যাক্টের হাতে। তারপর তাদের সঙ্গে যৌথভাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই যৌথ অভিযান চালিয়েছে। যৌথ অভিযানে এরা, কারণ ফরেনার্স রিজিওনাল অ্যাক্টের যে অফিস রয়েছে তারা শুধু শনাক্তকরণ করে, তাদের ল অ্যান্ড অর্ডার তাদের হাতে নেই। ল অ্যান্ড অর্ডার হাতে রয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। দেখুন, ল কি করে, ল হচ্ছে আপনার র বলেন, ল হচ্ছে গিয়ে আপনার গোয়েন্দার ব্যাপার। গোয়েন্দা যত তথ্য নিয়ে তার সংগ্রহ করা এবং সরকারকে এবং তার জায়গা মতো পৌঁছে দেওয়া, এটা হচ্ছে রয়ের কাজ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তারা এই কাজগুলো করে, তারাই এই সমস্ত অ্যারেস্টগুলো করেছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমাদের চিন্ময় প্রভু। অনেকেই আমায় লেখেন যে চিন্ময় প্রভু সম্পর্কে আপনি কোনো রকম কথা বলেন না। আমি কথা বলি না তা না, চিন্ময় প্রভু সম্পর্কে আমি বেশ কয়েকবার কথা বলেছি। এখন আমি আপনাদের পুরো ঘটনাটা বলছি। আজ পর্যন্ত ভারতীয় যে আপনার বিবৃতি যতগুলো আছে ততগুলোতে হিন্দু সম্প্রদায়ের কথা বলা আছে, কিন্তু বিশেষ করে একজন সাধুকে যেভাবে জেলে রেখে দেওয়া হয়েছে সে প্রসঙ্গে একটি বাক্য কি খরচ করা হয়েছে? খরচ করা হয়নি। আমি এই ব্যাপারে না, যখন চিন্ময় প্রভু যখন প্রথম অ্যারেস্ট হন তারপরেতে আমি বেশ কয়েকবার আমি কলকাতাস্থ এবং দিল্লির আমি ইসকনের অফিসে আমি যোগাযোগ করেছি লোবার ফোন, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন তারা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তারা বলেছেন না, এই ব্যাপারটা দেখবো। গতকালকেও আমাকে এক ভদ্রলোক লিখেছেন যে আপনি আপনার যত এপিসোড আছে সেখানে আপনি চিন্ময় প্রভুর ব্যাপারে কোনো কথা আপনি বলেন না।
এখন এর ভেতরে কি আছে গুঁড়ো তথ্য আমি জানি না, কিন্তু ইসকনের আন্ডারে যে মন্দিরটা ওখানে আছে তার একজন হেড দীর্ঘদিন জেলে পড়ে রয়েছেন, অথচ ইসকনের এখানে যারা কর্তা ব্যক্তি আছে তারা না কেন্দ্রীয় সরকারকে কিছু বলছে, না বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছে, না বাংলাদেশের সেই ইসকনের সঙ্গে যোগাযোগ করছে। একটা অদ্ভুত একটা মানে নীরবতা বিরাজ করছে। সেটা কেন, এটা আমি কেউ ধরতে পারি না। ভেতরের ব্যাপারটা কি, এই সমস্ত সাধু সম্প্রদায়ের ব্যাপারে আপনারা বেশি নাক গলাতে আমাদের দেশে পারবেন না। কারণ এদের এদের একটা আলাদা একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। আর আপনাকে যদি খোলসা করে না বলে, আপনি খুঁচিয়ে তাদেরকে কোনো তথ্য বার করতে পারবেন না। সেটা হচ্ছে সরকারি আইনের বাইরে। কারণ ধর্মীয় ব্যাপারে আপনি কোনো হস্তক্ষেপ বা জোরাজুরি করতে পারেন না। ফলে এইটা নিয়ে একটা যে সমস্যা যেটা তৈরি হয়েছে, সেটা কি করে মিটবে সেটা কিন্তু আমি জানি না। আমার জানার বাইরে আর কি। তবে আমি যোগাযোগটা করে যাচ্ছি। সেই ভদ্রলোক লেখার পরেতে আমি গতকাল রাত্রিবেলাও কলকাতা অফিসে ফোন করেছিলাম, ইসকনের কলকাতা অফিসে। কিন্তু সেই একই কথা। তবে তারা একটা কথা বলেছে, এতদিন বাদে একটা কথা বলেছে, এই ব্যাপারে আমরা, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবো এবং কেন্দ্রীয় সরকারকে হেল্প করার জন্য আমরা অনুরোধ জানাবো, যাতে চিন্ময় প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয়। এবার কেন্দ্র সরকার এবার হয়তো নিশ্চয়ই হয়তো বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে, কথা বলে তার মুক্তির ব্যাপারে ব্যবস্থা করবে। এটা একটা একদম মানে সাম্প্রতিক যে গতকালের যে ঘটনা সেইটা বলছি। তার আগের ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো আগে বললাম, যেটা দেখছি দেখবো, হ্যাঁ এটা আচ্ছা আমরা আমরা ব্যবস্থা করে নেবো, এই ধরনের কথাবার্তা বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। গতকালকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়নি। গতকালকে আমাকে যেটা বলা হয়েছে যে আমরা কেন্দ্রের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলছি, যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত চিন্ময় প্রভু এই মুক্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আসল ঘটনা কিন্তু না আপনারা জানতে পারছেন, না আমরা জানতে পারছি। কারণ আমরাও সাধারণ মানুষ, আমরা খোঁজ খবর নিয়ে হয়তো আপনাদেরকে কিছুটা দিতে পারি, কিন্তু তার বাইরে আমাদের ক্ষমতা খুব একটা নেই। এবার ফিরে আসি আমরা বাংলাদেশি এদের ব্যাপারে। এদের এখন জেল হবে না এদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। এই 10 জনের বাইরেও কিন্তু আরো প্রচুর রয়েছে, এবং এই যে 1268 জন যারা পালিয়েছিল, তাদের এখন এদের ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে, যাদেরকে ধরা হয়েছে তারা সত্যিই বুলগেরিয়া যাওয়ার জন্য তারা চেষ্টা করছিল, নাকি ওখানে কোনো কুকর্ম করে এসে ওই 1268 লিস্টের মধ্যে এরা রয়েছে কিনা সেগুলো এখন মিলিয়ে দেখা হচ্ছে। ওই 1268 জনের যে লিস্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল। এবার তার সঙ্গে মিলিয়ে দেখা হবে, মিলিয়ে দেখিয়ে তারপরে হয়তো এমনও হতে পারে এর মধ্যে 2-4 জন হয়তো মানে এটা হতে পারে, মানে গন্ডগোলের লোক হতে পারে। তো গন্ডগোলের লোক যদি হয় তাদের জন্য আলাদা ব্যবস্থা। আর যারা এমনি বিনা পাসপোর্টে বিনা ভিসায় যারা এখানে রয়েছেন, তাদের হয়তো সোজা একদম ওপারে চালান করে দেওয়া হবে। তাদের ক্ষেত্রে খুব একটা বিরাট একটা কিছু বড় বড় ধরনের অ্যাকশন হয়তো তাদের ক্ষেত্রে নাও নেওয়া হতে পারে। তো আপাতত আজকে এই খবর। আজকে একটু একটু বাদে নরেন্দ্র মোদীর সভা শুরু হবে। আমি তাই তাড়াতাড়ি আপনাদের এই খবরটা আমি করতে বসলাম। এবার নরেন্দ্র মোদীর সভাটা আমি সরাসরি দেখবো, দেখে তারপরে তো আপনার রাত্রিবেলাতে আপনার কাছে আমরা একটা ভিডিও প্রেজেন্ট করবো। দর্শক, রাজনীতি ঈদের পরে আফটার ঈদ একটা বেশ গোঁজামিলের অবস্থা শুরু হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকুন। একদিকে জামাতের অসাংবিধানিক দাবি দেওয়া, আরেকদিকে বিএনপি ওই দাবি দেওয়াকে কিভাবে ট্যাকেল করবে, আরেকদিকে আওয়ামী লীগের ফিরে আসা। এই যে আজকেও অনেক আওয়ামী লীগ করেন, কিন্তু আপনার আত্মবিশ্বাস নেই, আপনার সাহস নেই, আপনার শক্তি নেই। আওয়ামী লীগ ফিরবে, অনেক আওয়ামী লীগেরও বলেন যে আওয়ামী লীগ ফিরতে পারবে না সহজে। আপনার তাহলে আওয়ামী লীগ করার দরকার নাই, আপনি বিএনপিতে যোগ দেন, আপনি জামাতে যোগ দেন। আপনার শক্তি সাহসটা যদি আপনার না থাকে, তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে, আপনার চোখের সামনে ফিরবে, দেখবেন আপনি। কিন্তু আজকে এই মুহূর্তে যে কথাটা বলতে এসছি, যে ঈদের পর পর বাংলাদেশের রাজনীতিতে একটা হযবরল অবস্থা শুরু হয়ে যাবে। এবার জামাত বিএনপিকে তটস্থ করে রাখবে বা তটস্থ করবে অসাংবিধানিক কিছু দাবি দেওয়া নিয়ে। আজকে জামাতের বৈঠক পরবর্তী সময়ে
জামাতের যে কথাবার্তার টোন শোনা গেল, তাতে মনে হচ্ছে ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে। নতুন সরকার কাজ শুরুই করতে পারেনি, অন্য কাউকে লাগবে না, এই জামাতই অতিষ্ঠ করে মারবে যদি জামাতের যদি অসাংবিধানিক দাবি দেওয়া না মানে। এখন সরকার, বিএনপি সরকার কি অসাংবিধানিক দাবি দেওয়া মানবে? খেয়াল করুন, সেনাবাহিনী কিন্তু উঠে যায়নি। দেশ কি ঠান্ডা হয়েছে? নির্বাচন হয়েছে 1 মাস পার হয়ে গেছে, সরকার গঠনও প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলল। সেই জায়গায় এখনো কিন্তু সেনাবাহিনী স্টিল বাইরে, ব্যারাকে ফিরে যায়নি। সরকারও মনে করছে যে সেনাবাহিনী আরো কিছুদিন কি থাকুক। সরকারের কি এই যে পুলিশের উপরে আত্মবিশ্বাস এখনো পাচ্ছে না? এখনো সেনাবাহিনীকে তেলের ডিপো পাহারা দিতে পাঠাচ্ছে বা বিভিন্ন কর্মকাণ্ডে এখনো পাঠাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ঘোলাটে। সেই 24 সালে আওয়ামী লীগ শেষ সময়ে যে পরিস্থিতি ঘোলাটে ছিল, এখনো ঘোলাটে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটা করবে। আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল যে জঙ্গি জামাত জোট। বিএনপি ছিল একটা পার্শ্ব চরিত্র, বিএনপি আজকে মূল বেনিফিশিয়ারি। জামাতের অনলাইন আমির কদিন আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে 75 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, 24 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, অর্থাৎ ক্ষমতার বেনিফিশিয়ারি, ক্ষমতা পেয়েছে বিএনপি। তো সেই জায়গায় এই যে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে রাজনীতিতে। আগামীকাল কি সত্যিই সরকারের শেষ অধিবেশন হতে যাচ্ছে? এখন প্রশ্ন আসছে জামাত নেতার কথায়, কেন এমন কড়া হুঁশিয়ারি দিলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত নেতা হামিদুর রহমান আজাদ? আজ রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জামাতের নেতা হামিদুর রহমান আজাদ, এবং এই যে 11 দলীয় যে জোট, এই 11 দলীয় লিয়াজো কমিটির তিনি সম্ভবত সমন্বয়ক। তার বক্তব্যের মূল সুর ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার যদি তাদের দাবি না মানে, তবে রাজপথই হবে চূড়ান্ত ফয়সালার জায়গা। মূলত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং তার অধিবেশন ডাকা নিয়ে এই টানাপোড়েন। হামিদুর রহমান আজাদ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকারের শেষ অধিবেশন। এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এটি একটি সরাসরি আলটিমেটাম। অর্থাৎ বিরোধী জোট মনে করছে সরকার সময় ক্ষেপণ করছে। জুলাই বিপ্লব, তথাকথিত জুলাই বিপ্লব, আমরা বলি জুলাই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মাধ্যমে জামাত এবং এনসিপি জঙ্গিদের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ নামে একটা সনদ, এবং এই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার অপরিহার্য, আর এই সংস্কারের জন্য যদি অধিবেশন না ডাকা হয় তবে তারা এই সরকারকে আর বৈধ সংসদীয় প্রক্রিয়ার সুযোগ দিতে রাজি নয়। হামিদুর রহমান আজাদ বক্তব্যের পরের অংশে উল্লেখ করেছেন জুলাই সনদ নিয়ে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে 11 দল। এখানে লক্ষণীয় যে তারা কেবল দলীয়ভাবে নয়, বরং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একটি বৃহত্তর গণ আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন। হামিদুর রহমান আজাদ আরও জানিয়েছেন, আগামী 28 মার্চ শীর্ষ নেতৃত্বের একটি বড় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। অর্থাৎ সরকার যদি কালকের মধ্যে সিদ্ধান্ত না নেয়, তবে 28 মার্চের পর দেশ এক নতুন রাজনৈতিক সংঘাত বা আন্দোলনের সাক্ষী হতে পারে। হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেছেন, নির্বাচনের পর উপদেষ্টারা নিজেরাই হাটে হাড়ি ভেঙেছেন, অর্থাৎ নির্বাচন নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন। এর মানে কি? তিনি দাবি করেছেন যে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের পর জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, যদিও জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে, কিন্তু নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অর্থাৎ জামাত দাবি করছে, প্রত্যাশা করছে তারাই ক্ষমতায় যেত, এখনো তাদের কিন্তু সেই সুরটা। 11 দলীয় ঐক্যের দাবি হলো জুলাই সনদ আংশিক নয়, বরং সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তারা মনে করছেন সরকার জুলাই বিপ্লবের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সংসদ ওয়াকআউট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বিএনপিকেও এক হাত নিয়েছেন এই বলে যে বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। রাষ্ট্রপতি
ভাষণ দেওয়া হচ্ছে, এটি সাংবিধানিক রেওয়াজ, একদম সংবিধানে বলা আছে। জামাত পদে পদে সংবিধান লঙ্ঘন করতে চায়, জামাত বিপ্লবী সরকার করতে চায়, সোজা কথা, সোজা বাংলায় যদি বলি, এখনো পর্যন্ত তারা সেই স্বপ্নে বিভোর। হামিদুর রহমান আজাদের মতে বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং সংসদীয় রীতিনীতি লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি প্রশাসনের দলীয়করণ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রশাসনকে মেধাহীন লোক দিয়ে ভর্তি করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আমি নির্বাচনের আগেই বলেছিলাম, এই যে জামাত যখন ক্ষমতাটা পাবে না, ইউনূসের আমলে সারা প্রশাসনে যেভাবে তারা ভরেছিল, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা জালের মতো ছেয়ে গিয়েছিল। এখন স্বাভাবিকভাবেই বিএনপি ক্ষমতায় এবং প্রশাসন থেকে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেনাবাহিনীতে জামাত উচ্ছেদ অভিযান শুরু অলরেডি হয়ে গেছে, জামাত উচ্ছেদ শীর্ষ পর্যায়ে উচ্ছেদ হয়ে গেছে, প্রশাসনের উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, পুলিশে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, এবং আরও বিভিন্ন জায়গায় যখন এই যে একের পর এক উচ্ছেদ হবে, জামাত যখন ক্ষমতা এনজয় করতে পারবে না, তখন জামাতের কিন্তু মারাত্মক আতে ঘা লাগবে এবং সরকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে জামাত। সংসদে নাও থাকতে পারে, রাজপথে নেমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এখন বিএনপি সরকারের পুলিশকে এটা ট্যাকেল করতে পারবে? আর এসব কারণেই কি সেনাবাহিনী এখনো মাঠে আছে? প্রিয় দর্শক, জামাত নেতা হামিদুর রহমান আজাদের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল জাতীয় সংসদের যে অধিবেশন বসছে, সেই অধিবেশনে জামাতের যে 11 দলীয় জোটের দাবি যদি বিএনপি না মানে, তাহলে ঈদের পরে জামাত একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে। একদিকে সরকারের টিকে থাকা বা সংসদীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রশ্ন, অন্যদিকে 11 দলীয় ঐক্যের রাজপথে নামার হুমকি। এখন দেখার বিষয়, সরকার কি সত্যিই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকে, নাকি দেশ নতুন কোনো অস্থিরতার দিকে মোড় নেয়? সংবিধান সংস্কার পরিষদ এটি একটা অসাংবিধানিক বিষয়। প্রথম দিনই যেদিন সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন, সেদিনই জামাতের এনসিপি বা জামাত জোটের সদস্যরা শপথ নিয়েছিলেন, কিন্তু বিএনপি নেয়নি। এটা অসাংবিধানিক বিধায় জামাত সোজা কথা সব কিছুতে যা কিছু অসাংবিধানিক সেটি চাপিয়ে দিতে চায়, বিএনপি সেটা চায় না। এখন দেখার বিষয়, বিএনপি জামাতের এসব দাবির কাছে মাথা মতো করে কিনা, নাকি বিএনপি এটাকে কিভাবে ট্যাকেল করে, সেটি দেখতে হলে আমাদের ঈদের পরের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং নজর রাখবো, এবং সেনাবাহিনী কেন মাঠে আছে, সেনাবাহিনী এই পরিস্থিতিগুলো ট্যাকেল করার জন্যই মাঠে আছে কিনা, কিংবা এখন যেহেতু সরকারে বিএনপি, বিরোধী দলে জামাত, সেহেতু সরকার কি কঠোর পদক্ষেপে যায় নাকি জামাতের কাছে আপোষ করে, সেটি দেখব নিশ্চয়ই আমরা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 15 বছরের যে শাসন, এটার কেন পতন হলো? তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং অতীতে বিশেষ করে 1996 থেকে 2001 সন পর্যন্ত একটি সফল সরকার পরিচালনার যে ঐতিহ্য, তার সঙ্গে সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের অভিজ্ঞতা এবং তার রক্তের মধ্যে যে প্রবাহমান রাজনীতির যে ধারা, এটি বাংলাদেশের দ্বিতীয় কারণেই। তো সেই অর্থে তিনি লড়াই সংগ্রাম করে যখন 1/11 পরবর্তী যে সরকার, সেই সরকারের প্রধান হলেন, বলা হয়ে থাকে যে 1/11 সময় যে নির্বাচনটা হয়েছিল সেটি সমঝোতার ভিত্তিতে হয়েছিল, এবং সেই সমঝোতার সময়টিতে যে ভুলগুলো করা হয়েছিল, এবার সেই ভুলগুলো করা হয়নি। আবার এইবার যে ভুলগুলো করা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক এইরকমই একটা ফলাফলের আশা বিদেশি যারা নেগোসিয়েটর ছিলেন তারা 2018 সনে করেছিলেন, কিন্তু সেটি যে কোনো কারণে সম্ভব হয়নি। তো সেই বিষয়গুলো পরের ব্যাপার। আগে যেটা বলে নিই সেটা হলো, আমাদের দেশের যে রাজনীতি, সে রাজনীতিতে সবসময় বিদেশিদের একটা হস্তক্ষেপ থাকে। সেই রাজনীতিতে বিদেশের প্রভুদের প্রভুত্ব থাকে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অর্থ, বিত্ত, আমলা, হুন্ডা, গুন্ডার একটা প্রভাব থাকে। আর বিশেষ করে সেই যে সামরিক শাসনের আমল থেকে
সেটা খন্দকার মুশতাকের সেই সামরিক শাসন বলেন, কিংবা ধরুন জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন বলেন, ঠিক সেই সময় থেকে নির্বাচন যেভাবে ম্যানুপুলেট হচ্ছে, যেভাবে হানা ভোট, যেভাবে ঠিক রাতের ভোট, দিনের ভোট, গৃহপালিত বিরোধী দল ইত্যাদি যে সংস্কৃতিগুলো, এটা অপসংস্কৃতি বলা হবে, সংস্কৃতি নয়, যেগুলো চালু হয়ে আসছে আমাদের দেশে, এটা তো থামছে না। সেই তুলনায় যদি আপনি ধরেন যে 1970 সনে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ইয়াহিয়া খানের জামানাতে যে নির্বাচনটি হয়েছিল, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট নির্বাচন। আবার পাকিস্তান জামানাতে যেটা 1954 সনে নির্বাচন হয়েছিল, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোনো অংশগ্রহণমূলক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে, প্রতিযোগিতার সঙ্গে কোনো নির্বাচন হয়ে থাকে, সেটা হলো 1954। আর বাকি যে নির্বাচনগুলো, প্রায় সব নির্বাচনগুলো কিন্তু হুজুগে হয়েছে। 1973 সনের যে প্রথম সংসদ নির্বাচন হুজুগে হয়েছে। 79 সনের সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হানের নির্বাচন, 86, 88, বোগাজ নির্বাচন। শুধু 91, 96, 2001 এই 3টি নির্বাচনে যে অনিয়ম বা যা কিছু আছে, এটা একেবারে সীমিত। বলা হয়ে থাকে যে স্বাধীন বাংলাদেশে মূলত 91, 96 আর 2001 এই 3টে নির্বাচন ছাড়া বাকি নির্বাচন নিয়ে বহু প্রশ্ন আছে। আমি 2008 সনে নির্বাচনের সংসদ সদস্য হয়েছিলাম। আমার ওই এলাকাতে প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে যে গলাচিপা 10 মিনিটে যে প্রতিযোগিতা ছিল বা ভোট ছিল, এটা সারা বাংলাদেশে এই দৃশ্য ছিল না। আমরা 2018 সনে, 2014-তে, 2024 এবং এই যে 2026 যে দৃশ্য আমরা দেখেছি নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, এটা সেই 2008 থেকে ধীরে ধীরে শুরু হচ্ছিল। কখনো নির্লজ্জ, কখনো প্রকাশ্য। তো এনিওয়ে, এইবার অবিশ্বাস্যভাবে জামাতের যে জোট, তারা 78টি আসন পেল। তো বিএনপির জোট যদি 90টি বা 100টি সিট পেত 2018 সনে, তাহলে কি শেখ হাসিনার আজকের এই পরিণত হতো? কারা তাকে সেই দিন এই কাজ করতে দেয়নি? তো এই যে এরকম অনেকগুলো প্রশ্ন। আর এখন যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কেউ শেখ হাসিনার সঙ্গে এই মুহূর্তে নেই। আর যারা পালিয়ে আছেন, তার সঙ্গে যারা আছেন, তারা মানে কেউ নৈতিকভাবে বাংলাদেশে আসবে, আগামীতে রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা, দুর্নীতির অভিযোগ আছে, এইগুলো তারা কাটিয়ে উঠে আবার রুখে দাঁড়াবে, এটা কার্যত অসম্ভব বিষয়। অলৌকিক কিছু যদি না ঘটে, তাহলে হয়তো মানে ওই ধরনের যারা রাজনীতিবিদ, তাদেরকে আর বাংলাদেশে বরণ করে নেওয়া হবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, এখনও আওয়ামী লীগ আছে, হয়তো নতুন নেতৃত্বে। এমনকি যদি বর্তমান সরকার ফেল করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আরেকটি নির্বাচন এলে ক্ষমতায় আসবে, সেটাও ঠিক আছে। কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, যাদের বিরুদ্ধে অনিয়ম, সন্ত্রাস, টাকা পাচার, এই মানুষগুলো আপনারা লিখে রাখেন যে বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তো সেই অর্থে আওয়ামী লীগের যে সকল নেতৃত্ব বিলো 60, এই মুহূর্তে আছেন যাদের বয়স 60-এর নিচে, মূলত তারাই আগামীর নেতৃত্বে আসছে। এর বাইরে 60-এর উপরে যারা আছেন, তারা বয়সের কারণে, অবস্থানের কারণে মূল ধারায় আর আসতে পারবেন না। আর 60-এর উপরে যারা গাড়ি, বাড়ি, টাকা থেকে শুরু করে বেগম পাড়ায় সহায় সম্পত্তি এগুলো করে এই মুহূর্তে শেখ হাসিনার চক্ষুষ্যুলে পরিণত হয়েছেন, তারা জিন্দেগিতে রাজনীতির কথা কল্পনাও করতে পারবেন না। এখন ফুসফাস, ভুং-ভাং যা কিছু আছে, এগুলো হচ্ছে। তো যেটা বলছিলাম আজকের এই শিরোনাম, সেটা হলো যে শেখ হাসিনার যে পতনগুলো হয়েছে, এখানে পতনগুলো বলতে তিনি যে কেবলমাত্র ক্ষমতা হারিয়েছেন তা নয়, তিনি তার পিতার সম্মান হানি করেছেন। তার যে কেবলমাত্র পিতার সম্মান হানি হয়েছে তা নয়, তার দলের কোটি নেতাকর্মী আজ জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছেন। তারপর আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে, আওয়ামী লীগের যে ভিত্তিমূল রয়েছে, সেই ভিত্তিমূলটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেগম জিয়ার বাড়ি ভেঙেছেন, কিন্তু আমজনতা মব সৃষ্টি করে চোখের সামনে 32 নম্বর ভেঙে চুরমার করে দিয়েছে। সুধা সদনে কেউ নেই, আওয়ামী লীগের অফিসগুলো বিরাম। এটা কেন হলো, কিভাবে হলো, এই বিষয়গুলো আলোচনা করতে হবে আওয়ামী লীগকে, এবং একই সঙ্গে আলোচনা করতে হবে বর্তমান যারা আছে তাদেরকে। এ কারণ হলো যে ক্ষত সৃষ্টি হয়েছে, যে দায় সৃষ্টি হয়েছে এই গত 17 মাসে কিংবা আওয়ামী লীগের 16 বছরে, সেই ক্ষতগুলো যদি বর্তমান
প্রশাসন তারা যদি সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে না পারে, তাহলে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে আগামী দিনে। ঘটনা যাই হোক না কেন, গত 17 মাসে যে দায়, সেই দায়গুলো জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, এনসিপিকেও নিতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিবেনই। তো ওনার তো বয়স হয়ে গেছে, আর কদিন পরে দেখবেন যে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন তার বয়স প্রায় 89 বছর। তো সেই অবস্থাতে একটা মানুষ, তাকে আপনি কিভাবে বিচার করবেন, কিভাবে প্রতিশোধে আওতায় আনবেন? আলটিমেটলি যারা এই মুহূর্তে স্টিয়ারিং চেপে আছেন, তাদের উপরে কিন্তু ইতিহাসের দায় পড়বে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার যে পতন, সেই পতনগুলোর যে কারণ, সেই কারণগুলো যদি বর্তমান প্রশাসন আছেন তারা বিশ্লেষণ করেন, তারা তুলনামূলকভাবে ভালো থাকবেন। আমার কাছে যেটা মনে হলো যে শেখ হাসিনা 2008 থেকে 2013 পর্যন্ত মোটামুটি চমৎকারভাবে চালিয়েছিলেন প্রশাসন। অসাধারণ সুন্দরভাবে চালিয়েছেন, এবং তার যে মাস্টার প্ল্যানগুলো ছিল, ব্যাকবোনগুলো ছিল, এই যে মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, তারপরে অন্যান্য যে সকল মেগা প্রকল্প, পদ্মা সেতু, এগুলো কিন্তু তার প্রথম টার্মই করা হয়েছিল। পরবর্তী টার্মে যে জিনিসগুলো নেওয়া হয়েছে ওইগুলোর কন্টিনিউশন, কিন্তু চিন্তার নতুনত্ব আসেনি। এখন প্রথম টার্মে তার সঙ্গে যারা যারা ছিলেন, দলের মধ্যে যে গণতন্ত্রগুলো ছিল, এবং দলের যারা ত্যাগী পরীক্ষিত নেতাগুলো ছিলেন, সবাইকে তিনি কিন্তু মোরাললেস মূল্যায়ন করেছিলেন। অজয় পাড়াগাঁয়ের একজন আওয়ামী লীগ নেতা, তিনিও শেখ হাসিনা দ্বারা মূল্যায়িত হতেন। তিনি তখনও সেই আমলাদের স্যার হয়ে ওঠেননি, তখনও আপা ছিলেন। গণভবনের দরজা তখনও বন্ধ হয়নি। তো যেই মুহূর্তে 2014 পরে কি করলো, একটা বিতর্কিত নির্বাচনের পরে এই আমলাতন্ত্র, দুর্নীতিবাজ আমলাতন্ত্র, তারা তাকে ক্যাপচার করে ফেললো। করোনার সময় তাকে মূলত কার্যত গৃহবন্দী করে ফেললো। আর এই সময়টিতে তিনি যে সকল মানুষের খপ্পরে পড়লেন, আমি ব্যক্তিগতভাবে নাম বলবো না কারো, এদের সংখ্যা 1-2 নয়, এদের সংখ্যা হয়তো কয়েকশো। একেবারে শেখ পরিবারের ভিতরে আছে, শেখ পরিবারের বাইরে আছে, গোপালগঞ্জ আছে, ফরিদপুর আছে, বরিশাল আছে, বিভিন্ন আওয়ামী লীগ প্রধান যে এলাকাগুলো, সেই এলাকা আছে। এর বাইরে ঐতিহ্যগতভাবে যে সকল পরিবার 3 জেনারেশন 4 জেনারেশন ধরে দল করেন, তাদের মধ্যে অনেক দুর্নীতিবাজ কিন্তু